হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আমার সাথে আরেকজন ট্রেডার আছেন, তাকে নিয়ে পুরো জিনিসটা ডিসকাশন করতে চলেছি। এবং এক্ষেত্রে আপনারা যারা যারা ট্রেডিং করেন, আমি বলেছিলাম এর আগেও যে আমি প্রচুর ট্রেডারের সাথে কানেক্টেড। আজকে আমরা একটা লোকেশনে এসেছি, যে লোকেশনের মধ্যে আমরা বিভিন্ন রকম অনেক ট্রেডার এসছেন, তাদের সাথে মিট করছি, কথাবার্তা বলছি, ডিসকাশন করছি। তো আমি একটা অপরচুনিটি পেলাম আমার সাথে আরেকজন ট্রেডারের ডিসকাশন করার। এনার নাম হচ্ছে দেবাশিস ঘোষ। উনি আমার সাথেই ট্রেডিং করেন, আমার মেন্টরশিপ প্রোগ্রামের একজন মেন্টার। তো আমি দেবাশিস দাকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো দেবাশিস দা। থ্যাংক ইউ সুকান্ত ফর হ্যাভিং মি। ওকে, তো আমরা যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমি জানি তুমি লাস্ট 10 বছর ধরে মোটামুটিভাবে ইন্ট্রাডে ট্রেডিংয়ের সাথে যুক্ত, এবং ইন্ট্রাডে ট্রেডিং তুমি করে চলেছো এফএনও সেগমেন্ট, এবং তার সাথে সাথে হচ্ছে যে ইন্ট্রাডে স্টকস, এই প্রত্যেকটা জিনিসে। বাট আমরা যে জিনিসটা দেখি বা যে কথাটা ম্যাক্সিমাম ক্ষেত্রে শোনা যায় সেটা হচ্ছে যে ইন্ট্রাডে ট্রেডিং থেকে সফলতা লাভ করা যায় না। আমি জানি তুমি সাকসেসফুলি ট্রেডিং করো, তো তুমি কিভাবে এই জিনিসটা করতে পারো, বা আমার প্রশ্নটা হচ্ছে যে ম্যাক্সিমাম লোক এখানে ফেল করে কেন, তার রিজনগুলো তোমার কি মনে হয়? দেখো সুকান্ত, নর্মালি ইন্ট্রাডে যে জিনিসটা সেটা হচ্ছে এখানে বেসিক্যালি মেন যে জিনিসটা সেটা হচ্ছে স্ট্র্যাটেজির থেকে বড় হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট আর মানি ম্যানেজমেন্ট, রাইট? যেখানে সবার প্রথম তোমাকে ভাবতে হবে কি মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট, এটাই তোমার হচ্ছে বাইবেল, রাইট? মানে এটা যদি তুমি ঠিক মতো করতে পারো তাহলেই কিন্তু তুমি সাকসেসফুল হবে। আর যেখানে আমি মনে করি স্ট্র্যাটেজিটা হচ্ছে একটা খুব মিনিমাম পার্ট, লাইক 5 to 10% এরকম, এখানে স্ট্র্যাটেজিটা ম্যাটার করে। আর এক্ষেত্রে আমি যেমন আপনাদের বলবো, যেখানে আপনি যদি সাপোজ আপনার ক্যাপিটাল হচ্ছে 1 লাখ, ঠিক আছে, তাহলে আপনাকে ডিসাইড করতে হবে আপনি কতটা রিস্ক পার ট্রেডে নেবেন, রাইট? এটা করতে পারেন আপনি 0.5%, এটা করতে পারেন আপনি 1%, কিন্তু কখনোই কোনো ট্রেডে 1%-এর বেশি কোনোভাবেই লস নেওয়া যাবে না। এটাই হচ্ছে কিন্তু আপনার এম। সাপোজ আপনি ভাবলেন 1%, তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে ব্রেকটা মারতে হবে কখন থেকে না 800 900 মানে 1000টা যেন ক্রস না করে, এটা হচ্ছে আপনার লক্ষণ রেখা। মানে এটা আমি ভেবে করি আর কি। আমি যেরকম রিস্কটা নিই আমি এরকমভাবে ডিসাইড করি এইটা আমার রিস্ক, তার উপরে কোনোভাবেই যেন না যায় উইথ স্লিপেজ বা অন্য কিছু। ওকে, তার মানে তুমি বলতে চাইছো যে মেইনলি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে রিস্কটাকে আমাকে ম্যানেজ করতে হবে, রাইট? একদম ঠিক। এবারে সেক্ষেত্রে অ্যাকিউরেসি কিরকম একটা ফ্যাক্টর কাজ করে, কারণ অনেকেই আছেন শুধুমাত্র অ্যাকিউরেসির পিছনে ছোটেন। হ্যাঁ, অ্যাকিউরেসি তো একটা ম্যাটার করে, কিন্তু যেটা আমি মনে করি প্রথমে রিস্ক ম্যানেজমেন্ট, এটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট কোন জিনিসটা, আপনি যদি সাপোজ 1 লাখ ক্যাপিটাল, আপনি পার ট্রেডে রিস্ক নিচ্ছেন 10,000, সেক্ষেত্রে কি হবে, আপনার পার ট্রেডে আপনার 10% করে আপনার ওয়াইপ আউট হয়ে যাচ্ছে। তারপর যখন আপনি রিকভার করছেন তখন আপনি বুঝতেই পারছেন 90 সাপোজ আপনার 1 ট্রেডে আপনার 10,000 লস হলো, তখন আপনার কি হচ্ছে 90,000-এর ওপরে যেটা আপনার রিকভারটা হবে। মানে আপনাকে রিকভার করতে গেলে যেটা আপনাকে করতে হবে আমার মনে হয় 9,000 যদি হয় প্রায় আপনার 15% 20% ওরকম এসে যাবে, রাইট? ওকে, মানে তুমি বলতে চাইছো যে যখন ড্রডাউনটা আমার হচ্ছে, আমার যদি 90,000 হয়ে যায়, পরে যখন আমাকে 10% রিকভার করলে আমার অ্যাকচুয়ালি 9,000 এর রিকভারি হবে, তো আমি 1 লাখে গিয়ে পৌঁছাতে পারবো না, রাইট? তো আমাকে পৌঁছাতে গেলে তখন আমাকে 12% আবার গেইন করতে হবে। তার মানে বেসিক্যালি হচ্ছে আমি এক স্টেপ যদি পিছাই তো আমাকে এগোতে হবে 2 স্টেপ এগোতে হবে, রাইট? মোটামুটি 1.5 স্টেপ এগোতে হবে, তবে গিয়ে আমি সেই জায়গাটায় গিয়ে পৌঁছাতে পারবো। এবং তোমার মনে হয় এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি লোকজন। আরো একটা জিনিস যেটা হচ্ছে কি, আপনার যদি 1 লাখ ক্যাপিটাল হয়, সেক্ষেত্রে আপনার যদি 10,000 ড্রডাউন হয়, সেক্ষেত্রে কি আপনার সাইকোলজির উপর একটা চাপ পড়বে। আপনার কিন্তু আপনি যখন ট্রেড নেবেন তখন কিন্তু আপনার মাথায় সবসময় এটাই চলবে যে আমার ক্যাপিটাল সাপোজ আপনি দুটোতে লস করেছেন 80,000, তাহলে আপনার কিন্তু 20,000 ড্রডাউন হয়েছে। মানে আপনি যখন একটা প্রফিটেবল ট্রেডও যদি আপনার চলে, সেক্ষেত্রে আপনি কিন্তু হোল্ড করতে পারবেন না ঠিকভাবে, রাইট? এইটা একটা বড় ম্যাটার করে। সেক্ষেত্রে আপনাকে যেটা রিস্ক নিতে হবে সেটা যেন আপনি পিসফুলি রাত্রে ঘুমোতে পারেন, সেই সাইকোলজিটা আপনাকে রাখতে হবে যে অ্যাটলিস্ট আমার সাপোজ আপনার 1% করে আপনার স্টপ করছেন, রিস্ক নিচ্ছেন, আপনারা তো 5টা গেল, তাও 5%, মানে আপনার দিনের শেষে আপনার কি হলো না, যদি 5টাতে লস হয় তাহলে 95,000, মানে 5% ক্যাপিটালটা গেল। আর সেক্ষেত্রে একটা যদি আপনি 10,000 বা আরও বেশি যদি রিস্ক নেন, যদি 5টা ট্রেডে আপনার লস হয়, মানে আর আপনার যে ক্যাপিটাল হাফ ওয়াইপ আউট হয়ে গেল।
রাইট? এই জিনিসটা কোনোভাবেই করা যাবে না। এটা আমার মনে হয় এই ডিসিপ্লিনটা সবার মধ্যে আনাটা জরুরি যদি আপনাকে সাকসেস হতে হয়, এবং এটা হচ্ছে একটা মেন পার্ট। আর স্ট্র্যাটেজি যদি আপনি বলেন তাহলে সেক্ষেত্রে 5 to 10% হচ্ছে স্ট্র্যাটেজি, সেটা ডিপেন্ড করে আপনার এর ওপর, মানে স্ট্র্যাটেজির ওপর। ওকে, আর এরপরে আমি একটু আসছি ইনস্ট্রুমেন্টের কথায়। মানে অনেকেই আছেন যারা স্টক ট্রেডিং করেন, আবার অনেকেই আছেন এফএনও ট্রেডিং করেন। তো যারা এফএনও ট্রেডিং করেন তাদের ক্ষেত্রে বর্তমান দিনে যে জিনিসটা দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে মানে স্পাইক হচ্ছে, মার্কেটের মধ্যে একটা ভোলাটিলিটি কাজ করছে। ইলেকশনের সময় আমরা যেটা দেখেছি যে প্রচুর বড় একটা ভোলাটিলিটি কাজ করেছে, এখন মার্কেট একটা মিউটেড স্টেটে রয়েছে, খুব বড় মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি না, রাইট? তো এই ক্ষেত্রে একজন অপশন বায়ার বা একজন অপশন সেলার তারা কিভাবে কাজ করতে পারে বলে তোমার মনে হয়? দেখো, অপশন সেলার, ঠিক আছে, যদি আমি প্রথমে আসি অপশন সেলারের প্রথম কথা ক্যাপিটাল বেশি লাগছে, রিস্কটা বেশি আর রিওয়ার্ডটা কম, ঠিক আছে। বর্তমানে তুমি নিশ্চয়ই দেখে থাকবে যে এখন কি হচ্ছে, মার্কেটে একটা অ্যাবনর্মাল স্পাইক দিচ্ছে। মানে আপনাকে যদি অপশন সেলিং করতে হয় সেক্ষেত্রে ডেফিনেটলি আপনাকে স্টপ লস মেনটেন করতে হবে, রাইট? এরকম আপনি হয়তো 100 টাকায় সেল করেছেন, সেটা যদি 1000 চলে যায় বা 1000 চলে যায় বা 2000 চলে যায়, সেটা আপনি কখনোই পারবেন না নিতে, রাইট? তাহলে আপনাকে কী করতে হবে? আপনাকে সবার আগে এসএলটা মেনটেন করতে হবে। কিন্তু আমি জানি না আপনারা ওয়াকিবহল কি, এখন বর্তমানে যেটা হচ্ছে যে স্পাইক নিচ্ছে, রাইট? মানে হয়তো ইন্ডেক্সটা তো একই জায়গায় আছে, কিন্তু একটা স্পাইক হলো অপশন প্রিমিয়ামে, যেটা আপনার 50%, 100%, 200% উপরে চলে যাচ্ছে। তাহলে মানে 10 টাকার অপশন 200 টাকায় চলে যাচ্ছে, তাহলে আপনার এসএলটা কেটে যাচ্ছে, রাইট? সুতরাং স্টপ লস বেস যেটা যে এই জিনিসটা আগে যেটা চলতো, মানে সবাই যেটা আমিও করতাম, বহুদিন করেছি, সেই জিনিসটা কিন্তু এখন আর করা যাচ্ছে না। কেন না? এখানে একটা আনলিমিটেড রিস্কের একটা চান্স থাকছে, যেখানে আমার ক্যাপিটালটা ওয়াইপ আউট হতে পারে। আমি একখানা বা দুখানা ট্রেডে আমি শেষ হয়ে যেতে পারি। তাহলে আমি নিশ্চয়ই এখন এই বর্তমান সিচুয়েশন আমি এটা করবো না। যদি আমাকে অপশন সেলিং করতে হয় তাহলে আমাকে কী করতে হবে? স্টপ লস বেস করতে, আমাকে কী করতে হবে? আমাকে স্ট্র্যাটেজি বেস করতে হবে। সাপোজ আপনি কোনো একটা স্প্রেড নিলেন, বা সাপোজ আপনি হয়তো আয়রন কর্নার নিলেন, যেখানে আপনার রিস্কটা কিন্তু লিমিটেড, মার্কেট যেখানেই যায়, এরকমভাবে আপনি করতে পারেন। আর এখন বর্তমানে মার্কেটটা এমন টাফ হয়ে গেছে, মানে স্পেশালি অপশন সেলারদের জন্য, ভিক্স কম, সেক্ষেত্রে আপনার কী হচ্ছে, প্রিমিয়াম আপনি কম পাচ্ছেন, সেরকম অনুযায়ী রিওয়ার্ড পাচ্ছেন না, প্লাস মার্কেট অ্যাবনর্মাল বিহেভ করছে। মানে যখন কোনো একটা দিকে যাচ্ছে তখন মনে হচ্ছে ও আরও উপরে যাবে, কিন্তু দেখা যাচ্ছে কিছুটা পরে আবার রিভার্স করছে। মানে এই জিনিসটা চলতে থাকছে, এটা হচ্ছে অপশন সেলিং এর প্রবলেম। এবার যদি অপশন বাই বলেন, তার মানে তুমি যেটা বলতে চাইছো যে অপশন যদি আমাকে সেল করতে হয় আমাকে একটা হেজ বেস স্ট্র্যাটেজি করতে হবে, এক্স্যাক্ট, যেখানে আমার মানে স্টপ লস বেস স্ট্র্যাটেজি এখন সেইভাবে ওয়ার্ক করবে, রাইট? রাইট। যেখানে আপনার মার্কেট যেখানেই যাক আপনার রিস্কটা কিন্তু লিমিটেডই থাকে, বা এক্স্যাক্ট ওটাই থাকে, সেক্ষেত্রে কোনোটা বাড়বে না। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আর আপনি যদি তুমি যদি বাইং এর কথা বলো, বাইং এর ক্ষেত্রে কি হচ্ছে, মানে জাস্ট লাইক এ শুটিং, মানে আপনাকে কিন্তু ওয়েট করতে হবে সেই মোমেন্টাম, মানে কখন মোমেন্টাম আসতে পারে আপনাকে সেই মুহূর্তেই এন্টার করতে হবে, ঠিক আছে? এটা মানে জাস্ট লাইক, মানে আপনাকে শিকার করার মতো। আপনি যদি শিকারের সময় দেখবেন যে যারা শিকারিরা হয় ঘন্টার পর ঘন্টা বন্দুক, মানে এই গান বন্দুক নিয়ে বসে থাকেন, কেন না? জাস্ট কখন আসবে তখন আমি করব। এখানে অপশন বাইংটা কিন্তু সেরকম। কিন্তু আমরা যেটা অপশন বাইং এর ক্ষেত্রে যেটা করি, আমরা কন্টিনিউয়াস, আমরা ভাবি আজকে সকাল থেকে হয়তো বসছি, এখন হয়তো বাজে 12টা, একখানা ট্রেড নিলাম না, একটা ট্রেড করতে হবে, বাইং কিছু পাচ্ছি না, আমরা একটা নিয়ে নিলাম। আর এখানে কি হয়, থিওরিটিক্যালটা আমাদের এগেনস্টে থাকে, কন্টিনিউ আপনার, মানে যদি মার্কেট মুভমেন্ট নাও করে সেক্ষেত্রে থিওরিটিক্যাল জন্য আপনার কিন্তু স্টপ লসটা চলে যায়। সেক্ষেত্রে আপনাকে কেয়ারফুল হতে হবে মোমেন্টামের জন্য, আপনাকে মোমেন্টামটা জাজ করতে হবে। এটা খুব জরুরি আর কি, মানে আপনাকে নেওয়ার পর মানে এরকম জায়গায় নিতে হবে যে মোমেন্টাম তারপরেই আপনাকে মানে হতে হবে। মানে আমি বাই করলাম তারপরে এক্স্যাক্ট নেক্সট 5 মিনিটের মধ্যেই আমার মোমেন্টাম নিতে হবে। তো এখন তাহলে যদি এটা যদি মানে বিশেষত্ব হয় অপশন বাইং এর ক্ষেত্রে, তাহলে আমরা মোমেন্টাম জাজ করব কি করে? মানে কি করে তুমি অ্যাকচুয়ালি মোমেন্টাম জাজ করো? মোমেন্টাম জাজ তো এরকম ভাবে বলাটা খুব ডিফিকাল্ট, ঠিক আছে? সেক্ষেত্রে অ্যানালিসিস, মানে বেসিক্যালি কি না, প্রথম কথা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স, মার্কেটের ডে চার্ট, আওয়ারলি চার্ট, এগুলো দেখে তো আপনি একটা ভাবতেই পারেন, সাপোজ একটা লম্বা একটা কনসলিডেশন করেছে, রাইট? তারপরে ব্রেকআউট দিচ্ছে, এখানে আমরা এক্সপেক্ট করি কি না, সেক্ষেত্রে মার্কেট কিছুটা যাবে, আমরা অপশন বাইং করে কিছুটা মানে নেওয়ার চেষ্টা করি আর কি, ঠিক আছে? এখানে মোমেন্টামের জন্য আপনাকে স্পেসিফিক কিন্তু মানে এরকমভাবে তো বলা যাবে না, এটা আপনাকে মার্কেটের চার্ট দেখতে হবে, প্লাস মার্কেটের ওয়াই দেখতে হবে,
প্লাস মার্কেটের সিচুয়েশন দেখতে হবে, মানে আমি বলতে গেছি গ্লোবাল মার্কেট বা মার্কেট এখন সেন্টিমেন্টটা কেমন চলছে, এই জিনিসগুলো দেখে আপনাকে ডিসাইড করতে হবে এটা হচ্ছে বাইং করা যায় কি যায় না। ওকে, এবং এক্ষেত্রে আমার যেটা মনে হয়, যেমন ইলেকশনের সময় আমরা একটা ভোলাটিলিটি প্লে করেছি, রাইট? মানে মার্কেট প্রচণ্ড পরিমাণে ভোলাটাইল হচ্ছে, লো ভিক্স টু হাই ভিক্স যাচ্ছে, এবং যখন ভিক্সটা বাড়ছে তখন আমার প্রিমিয়ামগুলো ন্যাচারালি বাড়ছে, তো সেইটা একটা খুব ভালো অপরচুনিটি। সেই অর্থে আমার যেটা মনে হয় যে নেক্সট আবার অপরচুনিটি আসতে চলেছে হয়তো বাজেটের সিজনে। তোমার কি মনে হয়? এখন তো মার্কেটটা পুরো মিউটেড, মানে যেটা আমি দেখতে পাচ্ছি কদিন ধরে তো মার্কেট মানে সেরকম ভাবে কোনো একটা ডাইরেকশনে যাচ্ছেই না, রাইট? একই জায়গায় দীর্ঘদিন ধরে থাকছে। সুতরাং এই সময় মনে হয় অপশনের টাইম তো নয়। আর হ্যাঁ, বাজেট অবশ্যই বাজেটটা হয়ে গেলে হয়তো মার্কেটটা একটা ডাইরেকশনে যেতে পারে। প্লাস আরও যেটা আমার মনে হয় যে কি না, এখন আপনার এই সাইকেলটা চলছে মানে জুন, মানে আমি বলছি কোয়ার্টারলি যে সাইকেলটা হয় আর্নিং সাইকেল, ধরুন আপনার এপ্রিল থেকে জুন, রাইট? জুনটা যখনই শেষ হবে কি হবে, কোম্পানিগুলোর রেজাল্ট আরম্ভ হবে, তখন মার্কেট একটা ডাইরেকশনে যেতে পারে। এটা আমার ধারণা, মানে বেসিক্যালি জুনের পর থেকে আমরা এটা এক্সপেক্ট করতে পারি যে মার্কেটটা কিছুটা মুভ করবে এবং বাজেটের পরে মার্কেটটা কোনো একটা দিকে যাবে। ওকে, ঠিক আছে। এরপরে আমি একটু আসছি সাইকোলজির পার্টে, রাইট? আমরা বহুবার বলা হয়ে থাকে বা তুমিও বললে যে স্ট্র্যাটেজি মাত্র 5%, বাকিটা হচ্ছে ক্যাপিটাল ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট ইত্যাদি ইত্যাদি পার্ট, আর সেকেন্ডটা হচ্ছে লাস্ট যে পার্টটা যেটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট থাকে, সেটা হচ্ছে 70% বা 50%-এর কাছাকাছি সাইকোলজি ম্যাটার করে, রাইট? এখন কোনো একজন ট্রেডার যে লস মেকার আছে, যে লাস্ট 6 মাস ধরে হয়তো ট্রেড করে যাচ্ছে, অথচ লস মেকিং, প্রফিট লস হচ্ছে, হতে হতে গিয়ে দেখা যাচ্ছে যে ইভেনচুয়ালি সে একটা লসের জায়গায় রয়েছে, রাইট? এইরকম যারা ট্রেডার রয়েছেন তারা কি করে বাউন্স ব্যাক করতে পারে, মানে সেক্ষেত্রে তার সাইকোলজি বা তার মেন্টালিটিটা কিভাবে চেঞ্জ করতে পারে? কারণ সাইকোলজি একটা বিশাল বড় চ্যাপ্টার বা বিশাল বড় একটা ব্যাপার, সেক্ষেত্রে লড়াইটা তো নিজের সাথেই, রাইট? তো সেক্ষেত্রে তোমার কি মনে হয়, মানে কিভাবে একজন ট্রেডার সে অ্যাকচুয়ালি তার সাইকোলজিকে মেনটেন করতে পারে, বা সে কিভাবে নিজেকে বেসিক্যালি বোঝাতে পারে যে এই ট্রেডটা করা উচিত, এই ট্রেডটা করা উচিত নয়, এই সময় আমার ব্রেক নেওয়া উচিত, এই সময় আমি এই কাজটা করব, এটা করার জন্য মানে সাইকোলজিক্যালি নিজেকে কি করে প্রিপেয়ার করতে পারে? দেখো, তুমি যদি গোটা ইউটিউব খোঁজো বা তুমি যে কোনো জায়গায় দেখো, এই মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এখানে কিন্তু সব জায়গায় সবাই জানে বেসিক্যালি, ঠিক আছে? এটা খুবই একটা সামান্য পার্ট এবং মানে সামান্য জিনিস যেটা তুমি যেখানে খুঁজবে সেখানেই পাবে। মানে আমি বলতে গেছি যেখানে খুঁজবে বলতে ইউটিউব যদি তুমি দেখো, দেখবে সব লোক সবাই কিন্তু একই কথা বলছে, ঠিক আছে? কিন্তু সব থেকে ডিফিকাল্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ফলো করা। আমরা ফলোটা করতে পারি না। কীরকম? আমরা ধরুন একখানা বা দুখানা বা এক সপ্তাহ আমি ফলো করলাম, তারপর আমি কি করলাম না, ওখান থেকে আমি ডেভিয়েট করলাম, সরে গেলাম, তখনই দেখবেন এক সপ্তাহ দেখলেন আপনার রিস্কটা আপনি কম নিচ্ছেন, প্রফিট হয়তো কম হচ্ছে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার মানে সোজা বাংলায় আপনার মন পোষাচ্ছে না, যেটা আপনি যে প্রফিটটা পাচ্ছেন তাতে পোষাচ্ছে না। তখন দেখবেন আপনার মনে হয় আমি রিস্কটা একটু বাড়িয়ে দিই, দেখবেন তখন আপনি রিস্কটা বাড়ালেন, দেখবেন আস্তে আস্তে ক্যাপিটালটা কমছে, তখন আবার আপনার সাইকোলজির উপর চাপ পড়বে যে আমার ক্যাপিটালটা এতটা কমে গেল, আমি করতে পারবো না পারবো না। তাহলে সব থেকে আগে যেটা তোমাকে ডিসিপ্লিন ওয়াইজ ভাবতে হবে, মানে ডিসিপ্লিনটা মেনটেন করার মতো মানসিকতা করতে হবে, এবং তোমাকে ভাবতে হবে যখনই আমি ট্রেডিং করবো বসবো, আমাকে কিন্তু এইটাকে সবসময় মাথায় রাখতে হবে, কোনো ট্রেডে আমার পার ট্রেডের যে রিস্ক আছে সেটা যা ইচ্ছে হতে পারে, মানে প্রিডিফাইন, তার বেশি যেন কখনোই না যায়। এবং আমার এরকম যাতে হয় যে আমি যেন দিনের শেষে রাত্রে আমি ঘুমোতে পারি, যে হয়তো আমার সাপোজ 2 বা 3 বা 5টা ট্রেডের লস হলো, আমি যেন রাত্রে ঘুমোতে পারি পিসফুল, সেটা কিন্তু বেশি দরকার। এটা যদি মেনটেন করা যায় আমার মনে হয় ট্রেডিংটা সত্যিই খুব ইজি। এবং এইগুলো যদি মেনটেন কেউ করে, আমার মনে হয় না যে সে থাকবে, মানে লস মেকিং থাকবে। এরপরে তো পরের পার্টগুলো আছে, আপনি প্রফিটেবল ট্রেডে কতক্ষণ হোল্ড করছেন বা আপনি কতটা প্রফিট নিতে পারছেন, সেগুলো তো পরের ম্যাটার। কিন্তু ফার্স্ট আপনাকে ইনিশিয়ালি শুরু করতে গেলে আপনাকে এই জিনিসটা অবশ্যই মেনটেন করতে হবে, রিস্ক রিওয়ার্ড, মানসিকতা, মানে সাইকোলজি, ঠিক আছে? তারপরে নেক্সট চ্যাপ্টারের। ওকে, ঠিক আছে। এখন নেক্সট যেটা আমি তোমাকে জিজ্ঞেস করছি, যে ধরো কেউ একজন, মানে আজকাল একটা জিনিস দেখাই যাচ্ছে প্রায়ই, যে সবাই কেবলমাত্র অপশনের প্রতি বেশি ঝুঁকে যাচ্ছে, রাইট? এবং কেবলমাত্র অপশন নিয়ে ডিসকাশন করছে, যেটা আমরাও করলাম। পুরো এই ডিসকাশনের মাঝে বেশিরভাগ পার্টটাই ছিল আমাদের অপশন। তো তোমার কি মনে হয়, মানে অপশন ট্রেডিং থেকে যে রকম
টাকা পয়সা পাওয়া যায়, তার থেকে ইন্ট্রাডে স্টক ট্রেডিংয়ে কি একই লেভেল অফ পয়সা ইনকাম করা যেতে পারে? বা মানে কি বলবো, লিকুইডিটি পার্সপেক্টিভ থেকেও যদি আমরা ভাবি বা সমস্ত যে সমগ্রভাবে যদি আমরা কম্পেয়ার করি যে স্টক ট্রেডিং আর অপশন ট্রেডিং এবং তার সাথে সুইং ট্রেডিংয়ের মধ্যে কোন এরিয়াটা তোমার মনে হয় একজন বিগিনারের প্রথম ট্যাপ করা উচিত, নাম্বার 1? আর সেকেন্ড প্রশ্নটা হচ্ছে যে এর মধ্যে কোনটা সব থেকে বেশি প্রফিট মেকিং সিস্টেম হতে পারে? আচ্ছা, তুমি আমায় একটা কথা বলো, একটা স্টক দিনে কতটা মুভমেন্ট করে? একটা স্টক দিনে মুভ করে বলতে, যদি আমি মিড ক্যাপ স্টক দেখি সে আপার সার্কিট খেতে পারে, 20%ও মুভ করতে পারে। আবার যদি আমি লার্জ ক্যাপ দেখি সে 1%ও মুভ করতে পারে, কোনো স্টক এমন হয় 0.5%ও মুভ করতে পারে। এটা যেমন সত্যি, যেটা হচ্ছে কি, আপনার যদি 2000 টাকা আপনি যদি ক্যাপিটালে আপনি বাই করেন অপশান, সেটা 1 লাখ টাকা বা 2 লাখ টাকা হতে পারে, রাইট? এটা যেমন সত্যি, কিন্তু এটা ব্যাপার যে কজন ওটা করতে পারছে। ম্যাক্সিমাম ইউটিউবে দেখবেন আপনি, সবাই হয়ে যাওয়ার পরে বলে এটা এই টাকা থেকে এইখানে গেছে, আমি করতে পারতাম, কিন্তু আমার খুব সন্দেহ আছে কজন ওটা করতে পারে। বা আপনি যদি 2000 টাকা দিয়ে কেনেন, আপনি কতটা নিতে পারছেন সেটা একটা ম্যাটার করে, ওটা আপনার সাইকোলজির উপর ডিপেন্ড করে, রাইট? মানে 1 লাখ টাকা গেল, আমি হয়তো 5000 টাকাতেই আউট হয়ে গেলাম, ঠিক আছে? সুতরাং এটা কিন্তু মানে কেউ ওরকম বলতে পারে না যে কতটা পার্সেন্ট কে মানে বাড়ার উপর তো ডিপেন্ড করে না, আমি কতটা নিতে পারছি। এবার এক্ষেত্রে আমি যদি বলবো, সাপোজ আপনি যদি ভাবেন যে আমি ইন্ট্রাডে করলাম না, আমি এই সুইং করছি, সুইংয়ে আপনি বললেন 20%, 10%, 15% ইজিলি মুভ করে। আপনি দেখলেন আপনার ক্যাপিটালটা ভাগ করলেন, কিছু ভাগ করে আপনি যদি সুইংও করেন, তা থেকেও আপনি প্রফিট করতে পারেন। পার ডে যদি বলেন আপনি ইন্ট্রাডের ক্ষেত্রে, যদি স্টকের ক্ষেত্রে বলেন, তাহলে কি না, স্টকের ক্ষেত্রে কি হয় না, আপনারা দেখেই থাকবেন যে প্রত্যেক দিন কিছু কিছু স্টক মানে এতে থাকে আর কি, মানে বেসিক্যালি টপ গেনার টপ লুজারে থাকে। আমি জানি না আপনারা কতটা চার্ট নিয়ে ওয়াকিবহল, যদি আপনারা চার্ট নিয়ে দেখেন তাহলে আপনারা বুঝতেই পারবেন যে কোনটা স্ট্রং স্টক, কোনটা উইক স্টক, আপনারা আমার মনে হয় আপনারা সহজেই আইডেন্টিফাই করতে পারবেন। যদি আপনি সাপোজ আপনি ফার্স্ট হাফে দেখলেন, কোনো একটা মার্কেট দেখলেন, কোনো স্টকগুলো দেখতে থাকলেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোন স্টকটা উইক বা কোন স্টকটা লো আর কি, মানে স্ট্রং। তাহলে আপনি সেখানেও করতে পারবেন। মানে আপনি হয়তো দেখলেন স্ট্রং স্টক, ঠিক আছে, সাপোজ হয়তো এটা খুব স্ট্রং, ওটা হয়তো ভিআপ এর, তাহলে আপনি বাই করলেন, দেখবেন আপনি ভিআপ থেকে ডে হাই পর্যন্ত নর্মালি একটা মুভ করে, যেগুলো স্ট্রং স্টক হয়, ঠিক আছে? এরকমভাবে আপনি ছোটো ছোটো ক্যাপচার আপনি করতেই পারেন। কিন্তু আর আপনি যদি বলেন নতুনদের কথা, নতুনদের আমি তো পার্সোনালি সাজেস্ট করবো যে ডেফিনেটলি প্রথমে তাদের স্টকে করা উচিত এবং রিস্কটাকে কম নিয়ে স্টকে ট্রাই করা উচিত, যেখানে কম রিস্কে চার্ট সম্বন্ধেও তার অভিজ্ঞতা হবে, সে দেখে জানতে পারবে কীরকম কোনটা মানে স্ট্রং, কোনগুলো কেন স্ট্রং হচ্ছে, বা চার্টের সবথেকে বড় কথা চার্টের ফরমেশনগুলো কেমনভাবে হচ্ছে, রাইট? কোনো একটা ক্যান্ডেল হয়ে গেল, আমি যদি পরে দেখি একটা পুরো রেড ক্যান্ডেল হয়েছে বা একটা ডোজি হয়েছে, কীরকমভাবে হয়েছে সেটা কিন্তু ম্যাটার করে, যে মানে কোন স্পিডে, মানে আমি জানি না আপনাদের মানে ক্যান্ডেলটার ফরমেশনটা কিরকম হচ্ছে। একটা যদি আমার বিয়ারিশ ক্যান্ডেল ফর্ম হয়, কিভাবে আপ ডাউন করে অ্যাকচুয়ালি ক্যান্ডেলটা ফর্ম হচ্ছে। সাপোজ তো একটা প্রাইসে একটা জায়গায় রেজিস্ট্যান্স আছে, ওখান থেকে নেবে একবারে পড়ে যাচ্ছে, আর সাপোজ তো আস্তে আস্তে পড়ছে, তাহলে আপনারা যদি ভালো করে অবজার্ভ করেন, তাহলে কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো থেকে আপনারা বুঝতে পারবেন যে এখান থেকে মানে এটা রেজিস্ট্যান্সটা ব্রেক করতে পারে কি পারে না, এখান থেকে সাপোর্ট নিতে পারে কি পারে না। হ্যাঁ, তার মানে কিন্তু আপনি বসেই আপনাকে 5 মিনিটের মধ্যে ট্রেড নিতে হবে, এরকম করলে তো ডেফিনেটলি হবে না। আপনাকে বসে একটা স্টককে যদি ওয়াচ করেন, স্ট্রং স্টক বা উইক স্টককে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানটা বাই করা উচিত, এখানে আমার এসএল দেওয়া উচিত। কিন্তু ওটাই মানে আপনাদের প্রথমে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে সুযোগটার জন্য। সেই সুযোগটা দিলে আপনি, সুযোগ কিন্তু স্টক দেয়, মানে ও কিন্তু বেসিক্যালি বলে যে এখানে সেল করা উচিত, এখানে বাই করা উচিত, সেই মুহূর্তটার জন্য ওয়েট করা উচিত, এবং সেইখানে আপনি করুন, আপনার রিস্ক রিওয়ার্ডটাও ফেভারেবল হবে এবং আপনার একটা ভালো মুভমেন্ট পাবেন। দেখবেন ছোটো রিস্কে একটা বড় রিওয়ার্ড পাচ্ছেন। এরকমভাবে যদি আপনারা স্টকের ক্ষেত্রে ট্রাই করেন, আমার মনে হয় পার্সোনালি ইনিশিয়ালি শুরু করার ক্ষেত্রে অনেক বেটার হবে। এটা আমার পার্সোনাল মতামত আর কি। ওকে, থ্যাংক ইউ দেবাশিস দা। আজকে আর বেশি ডিসকাশনটাকে দীর্ঘায়িত করছি না, আমরা পরে আবার দেবাশিস দাকে নিয়ে আসবো আমার চ্যানেলের মধ্যে, এবং আমি গুগল মিটের মাধ্যমে ওনার সাথে প্রচুর ডিসকাশন করবো এরপর থেকে,
এবং সেই ডিসকাশনগুলো আমি আপলোড করতে থাকবো আমার চ্যানেলে। আপনাদের প্রত্যেকের যদি কারোর কোনো প্রশ্ন থাকে এফএনও ট্রেডিং রিলেটেড বা যে কোনো রকম ট্রেডিং রিলেটেড, সেই বিষয়গুলো আপনি জানাতে থাকুন। এবং তার সাথে সাথে আমি চেষ্টা করছি একটা দেবাশিস দাকে দিয়ে একটা ফ্রি ওয়েবিনার অ্যারেঞ্জ করানোর আমার অ্যাপের মধ্যে। তো আপনারা যারা যদি প্রত্যেকে চান যে এরকম একটা ওয়েবিনার অ্যারেঞ্জ করানোর কথা, বা সেখানে একটা অপশন বাইং টেকনিক দেবাশিস দা আমাদের দেবেন প্রত্যেককে, এই টাইপের কোনো একটা যদি ওয়েবিনার আমরা অ্যারেঞ্জ করি, সেটার প্রতি আপনারা কি এক্সাইটেড সেটা কমেন্ট সেকশনে জানান। আজকে ভিডিওটাকে বেশি আর দীর্ঘায়িত করছি না, আমরা আবার আপনার সাথে দেখা করব নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, থ্যাংক ইউ, টাটা, বাই, টাটা।